বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রাওয়া সদস্যগণ, আজকের প্রধান অতিথি, উপস্থিত রাজপথের সংগ্রামী জুলাই যোদ্ধারা এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এখানে কোনো বক্তব্য রাখার জন্য আসিনি, এসেছি জুলাই আমাদেরকে কী শিক্ষা দিয়েছে এবং জুলাই থেকে আমরা কী শিক্ষা পেয়েছি এই কথাটুকু বলবো এবং একই সাথে আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন 5ই জুন প্রথমে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় এবং এই কোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নেয়। 7ই জুলাই বাংলা ব্লকেট ঘোষণা করা হয়। 14ই জুলাই তদানীন্তন ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী হাসিনা আমাদের ছাত্র সমাজকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয়। 16 জুলাই বাংলাদেশের ইতিহাসে প্রথম 6 জন ছাত্র শহীদ হয়, তার মধ্যে আবু সাঈদ এবং চট্টগ্রামে ওয়াসিম অন্যতম। 18 থেকে 20 জুলাই সারা বাংলাদেশে গণহত্যা করে ফ্যাসিস্ট হাসিনা। 21 থেকে 24 জুলাই পর্যন্ত বাংলাদেশ একটি অগ্নিগর্ভ বাংলাদেশে পরিণত হয়। আমি একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য ছিলাম এবং সেই কারণে আমার দায়িত্ব ছিল মগবাজার চৌরাস্তা, আবুল হোটেল, রামপুরহাট টিভি সেন্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আমি নিয়মিত দায়িত্ব পালন করতাম। একই সঙ্গে আমাদের সামরিক বাহিনীর যারা সিনিয়র ছিলেন এই জুলাই যুদ্ধের সাথে সম্পৃক্ত, মেজর জেনারেল ফজলে হেলাই আকবর এবং এয়ার কমান্ডার শফিকুল ইসলাম স্যার, ওনাদের পরামর্শে আমি সামরিক বাহিনীতে কিছু কাজ গোপনে গোপনে করছিলাম। এরই ধারাবাহিকতায় আমি সেনানিবাসে প্রবেশ করেছি, ডিওএইচএসগুলোতে প্রবেশ করেছি এবং আমার দায়িত্ব অব্যাহত রেখেছি। একই সঙ্গে রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। ছাত্রদের পাশাপাশি তাদের সাথেও আমি পানি বিতরণ করেছি, মুড়ি বিতরণ করেছি, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি এবং তাদের সাথে সঙ্গ নিয়ে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মোকাবেলা করেছি। একই সঙ্গে গোয়েন্দা সংস্থার লোক এবং আওয়ামী সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করতে হয়েছে। এই মোকাবেলা করতে গিয়ে 19 জুলাই রামপুরা টিভি গেটের সামনে প্রথমে হেলিকপ্টার থেকে আমাদেরকে লক্ষ্য করে গুলি করা হয় এবং আমরা যখন দিক বিদিক ছোটাছুটি করছিলাম, হঠাৎ করে আমি একটি পুলিশের গ্রুপের সামনে যেয়ে পড়ি এবং আমাকে লক্ষ্য করে পুলিশ তখন গুলি করে। আমার পায়ে 11টি গুলি বিদ্ধ হয় এবং সেই গুলি নিয়ে আমি সিএমএইচের উদ্দেশ্যে রওনা দেই চিকিৎসা নেওয়ার জন্য। যখন 7 রাস্তার মোড়ে আসি তখন আমাকে পুলিশ আটকিয়ে দেয়, বলে যে আপনাকে যেতে দেওয়া হবে না। আমি তখন পুলিশকে বললাম যে আমি সামরিক বাহিনীর সদস্য, আমি আহত হয়েছি, আমাকে যেতে দিন। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। পরে আমি বাড্ডা দিয়ে ঘুরে সিএমএইচে আসি। সিএমএইচে ইমার্জেন্সিতে যখন চিকিৎসা নিতে যাই তখনকার ডাক্তার, সেদিনে সেই ডাক্তার আমাকে চিকিৎসা না দিয়ে গ্রেপ্তারের জন্য এমপিকে সংবাদ দেয়। কিন্তু একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমাকে এই সংবাদটি দিয়ে বলে যে স্যার আপনি তাড়াতাড়ি দ্রুত এখান থেকে চলে যান, আপনাকে গ্রেপ্তার করার জন্য এমপিকে সংবাদ দেওয়া হয়েছে। আমি ওখান থেকে বেরিয়ে মাটিকাটা হয়ে মিরপুর হয়ে আমি ঢাকা মেডিকেলে যাই। সেখানে আমাকে চিকিৎসা করা হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারপরে আমি ইবনে সিনা মেডিকেলে যাই এবং সেখানে আমি পরবর্তী চিকিৎসা নিয়ে সন্ধ্যায় আবার আন্দোলন সংগ্রামে সক্রিয় হই। আন্দোলন সংগ্রাম করতে করতে 24 জুলাই চলে আসে। 24 জুলাই আমার পা ফুলে খুবই খারাপ অবস্থা ধারণ করে। তখন আমি সঙ্গত কারণে মনে করেছিলাম যে আমি কুমিল্লা সেনানিবাসে যাই, সেখানকার সিএমএস থেকে আমি চিকিৎসা নেব। কেননা হাসিনা সরকার বলে দিয়েছিল কোনো হাসপাতাল যেন জুলাই যোদ্ধাদের কোনো চিকিৎসা দেওয়া না হয়। সে কারণে আমি কোনো হাসপাতালে চিকিৎসা পাচ্ছিলাম না। আমি একটি মিনি ট্রাকে করে 24 জুলাই কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিই। 25 জুলাই ভোরবেলা আমি কুমিল্লা পৌঁছাই এবং বেলা 10:30টার দিকে আমি বাসা থেকে বের হয়ে সিএমএইচে যাওয়ার আগেই আমার বাড়িতে যৌথ বাহিনী আক্রমণ করে এবং আমাকে কিডন্যাপ করে চোখ বেঁধে নিয়ে যায়। আমি আর তখন চিকিৎসা করতে পারিনি এবং আমাকে কোথায় নিয়ে গেছে এটাও কেউ জানতো না।
যেহেতু আমাকে গ্রামের বাড়ি থেকে নিয়ে গেছে, সেহেতু গ্রামের মানুষ প্রথমে আমার সন্তান বিদেশে আছে তাকে জানায়, এবং সেখান থেকে আমার পরিবার জানতে পারি 1-2 ঘন্টা পরে। যাই হোক, 82 ঘন্টা আমাকে কোথায় রেখেছিল, কিভাবে রেখেছিল আমি জানি না, শুধু এটুকু জানতাম যে আমাকে চোখ বেঁধে রাখা হয়েছে এবং বারবার শুধু আমার উপর শারীরিক এবং মানসিক আঘাত করা হয়েছে, বিভিন্ন জায়গায় আমাকে আনা নেওয়া করা হয়েছে। 26 তারিখ রাতে 4টা 4:30টার দিকে যখন ফজরের নামাজের আজান দেয়, তখন আমাকে একটি জায়গায় নেওয়া হয় এবং একজন সদস্য আমার চোখ বাঁধা অবস্থায় আমার পাশে এসে বলে, আপনাকে সম্ভবত আর বাঁচাতে পারলাম না, আপনাকে সম্ভবত ভারতে পাচার করা হবে। আমি তখন তাকে বললাম যে আমি 3 দিন যাবৎ প্রেশারের রোগী, আমি 3 দিন যাবৎ ওষুধ খাচ্ছি না, আমাকে ভারতে পাঠানোর আগে হয়তো আমি এখানেই মারা যাব, আমাকে ওষুধের ব্যবস্থা করেন। তখন সেই সদস্যটি এখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পরে একজন লোক এসে আমাকে চেয়ার থেকে লাথি দিয়ে ফেলে আমার গলার উপরে বুট দিয়ে পাড়া দিয়ে ধরে বলে, তোর রাজনীতি আজকে এখানেই শেষ করে দিব। গ্রামটির নাম ভৈরবনগর, কাঁটাতারের বেড়ার ঠিক পাশে। যাই হোক, আজান দিয়ে ফেললো। আজান দেওয়ার পরে ওই সদস্যটি আবার ফিরে আসলো, এসে আমাকে বলল, আপনার কি ওষুধ লাগবে? আমি তখন বললাম যে আমার একজন ডাক্তার আছে, ডাক্তারকে ফোন দেন, তার কাছে ওষুধ আছে। আমি কৌশল করে একজন রাজনৈতিক নেতার নাম্বার দিলাম। তারা স্পিকার অন করে ওই রাজনৈতিক নেতাকে ফোন করলো এবং তিনি জানতে চাইলেন যে উনি কোথায় আছেন, এবং ওই সদস্যটি ভুলবশত বলে ফেলে যে উনি 14 গ্রাম উপজেলার বর্ডারে ভৈরবনগর গ্রামে আছেন, ওনার কাছে ঔষধ পাঠান, আপনি কোথায় আছেন? উনি বললেন, আমি কুমিল্লায় আছি, আমি ঔষধ নিয়ে আসতেছি। আসলে উনি কুমিল্লায় ছিলেন না, উনি ছিলেন ঢাকায়। উনি সাথে সাথে বিষয়টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে জানান এবং পরদিন আলমগীর স্যার লিখিতভাবে একটি প্রতিবাদ জানায় এবং আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করার জন্য আহ্বান জানায়। তারপরে পরদিন সকাল 9টার দিকে আমাকে ভারতে না পাঠিয়ে কুমিল্লা দক্ষিণ থানার আওতায় হস্তান্তর করে এবং সেখান থেকে আমি আদালতের মাধ্যমে কারাগারে যাই। কারাগারে যাওয়ার পরেও আমাকে ফাঁসির আসামির কন্ডেম সেলে রাখা হয় এবং জুলাই যুদ্ধ চলতে থাকে। আমি কারাগার থেকে জুলাই যুদ্ধের সংবাদ পাচ্ছিলাম এবং 6ই আগস্ট আমি সরকারের নির্দেশে মুক্তি পাই। আমি পরিশেষে একটি কথা বলবো, আমরা যারা জুলাই যুদ্ধ করেছি, এই জুলাই যুদ্ধ শুধু আমাদের ব্যক্তি স্বার্থে করি নেই, আমরা একটি জাতির ভাগ্য লিখনে অংশগ্রহণ করেছি। আমি সকল নিহত জুলাই যোদ্ধাদের এবং আহত জুলাই যোদ্ধাদের জন্য দোয়া করছি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা বেঁচে আছেন তারা যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন সেই কামনা করছি। আমি বিশেষভাবে স্মরণ করছি জুলাই আন্দোলনের সকল শহীদদেরকে, যাদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে চিরদিন অম্লান থাকবে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব আহত যোদ্ধাদের, যাদের শরীরে গুলির দাগ এখনও আছে এবং সীমাহীন কষ্ট নিয়ে বেঁচে আছেন। সবশেষে আমি বলবো, আমাকে গুলি করা, নির্যাতন করা, চোখ বেঁধে মৃত্যু উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে, এসব কিছুই না, কিন্তু আমার বিশ্বাসকে তারা হত্যা করতে পারেনি। একজন মানুষকে বন্দি করা যায়, কিন্তু একটি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কখনোই দুমড়িয়ে মুচড়িয়ে চেপে রাখা যায় না। জুলাই আন্দোলন আমাদেরকে শিখিয়েছে ভয় একদিন পরাজিত হবেই, মানুষের সাহস কোনোদিন পরাজিত হবে না। আসুন আমরা একটি স্বাধীন বাংলাদেশ গড়ি, যেখানে কোনো মানুষ বৈষম্যের শিকার হবে না, যেখানে মানুষ মুক্তভাবে বাস করতে পারবে গণতান্ত্রিক পরিবেশে। সেখানে আমরা সকলে একে অন্যের হাত ধরে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। মহান আল্লাহ আমাদের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ হারুন রশিদ ভূঁইয়াকে।